এই তিনটি ঘটনায় কিন্তু সরকারের সরকারের ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট কিন্তু ইন্ধন থাকে এবং প্রশ্রয় থাকে। সরকারের ইন্ধন এবং প্রশ্রয় থাকার কারণে এই সমস্ত তদন্তগুলো সঠিকভাবে পুলিশ করতে পারে না, অথবা পুলিশ করার চেষ্টা করে না। সরকারের পক্ষ থেকে যেটা ইশারা করা হয়, পুলিশ আসলে সেইগুলো করে থাকে। দুই ভাই, তাদের নাম হলো আশরাফুল, আরেকজন হলো আরশাদুল। একজনের বয়স 15 এবং একজনের বয়স 18। তো তারা কিন্তু ওইখানে কাজ করছিল এবং তারা কিন্তু ডে লেবার। তারা মন্দিরের শাড়িতে আগুন লাগিয়ে দিবে, এটা কিন্তু কোনো পাগলেও কিন্তু বিশ্বাস করবে না। এই যে আপনি যে ছবিটা দেখাচ্ছেন বা ছবিটা দেখালেন, এটি কি কোনো স্বাধীন দেশ? আমরা একটা বাংলাদেশ স্বাধীন দেশ, এবং যেখানে 92% হলো ওই যে মুসলমান, সেখানে মাত্র 5 থেকে 6% হলো হিন্দু সম্প্রদায়ের জনগোষ্ঠী। তারা এই 92% যে মুসলিম দেশে এইভাবে ঘটনা ঘটতে পারে, এটা রাষ্ট্রীয় প্রশ্রয় বা রাষ্ট্রীয় সহযোগিতা বা সরকারের সহযোগিতা ছাড়া হাসিনা আক্তার এরকম ঘটনা ঘটতে পারে। আমি একজন পুলিশ কর্মকর্তা হিসেবে আমার 28 বছরের ইনভেস্টিগেশনের অভিজ্ঞতা থেকে আমি অ্যাটলিস্ট স্বাভাবিকভাবে এটি কোনোভাবে মেনে নিতে পারি না, এবং আমি স্বাভাবিকভাবে এটি ভাবিও না। এটার পিছনে অবশ্যই কোনো না কোনো সরকারের যোগসূত্র আছে, আমাদের পার্শ্ববর্তী দেশের যোগসূত্র আছে। আপনি যেমনটি প্রশ্ন করলেন, এবং আমাদের গোবিন্দ প্রামাণিক তিনি যে কথাটা বললেন যে এটা পুলিশের গাফিলতি নাকি পুলিশের দায়সারা গোছের তদন্ত। এখন যে কথাটা উনি যেটা বললেন যে আসলে পুলিশের এটা গাফিলতি, এটা আমি দোষ স্বীকার করতে রাজি না। কারণ এবং আমাদের গোবিন্দ প্রামাণিকও কিন্তু বলেছে যে আমাদের পুলিশের যে সক্ষমতা বা দক্ষতা আছে, পুলিশকে যদি স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয় এবং পুলিশে যদি পলিটিক্যাল ইন্টারফিয়ারেন্স যদি না থাকে, অথবা পুলিশ যদি অতি আগ্রহী হয়ে যদি দলপ্রীতি বা রাজনীতির সাথে সংশ্লিষ্ট না হয়, তাহলে কিন্তু এটা পুলিশের জন্য এই তদন্ত শেষ করতে আমি মনে করি 1 সপ্তাহ থেকে 10 দিনের বেশি লাগার কথা না। কিন্তু যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে, আমাদের গোবিন্দ প্রামাণিক যে কথাগুলো বলেছেন যে দেখেন, পাবনার সাথিয়ার যে ঘটনা, ব্রাহ্মণবাড়িয়া ওই যে নাসিরনগরের ঘটনা, কক্সবাজারের রামুর ঘটনা, কুমিল্লার গদাই গ্রামের ঘটনা, যশোরের অভয়নগরের ঘটনা, এই মানে আমরা যেটা আজকে আলোচনা করছি, এটা ফরিদপুর ওই যে মধুখালীতে যেটা ঘটেছে। আমার বাড়িও কিন্তু ওই এলাকায়, এবং আমি যেখানে বেড়ে উঠেছি, আমার যেখানে প্রাইমারি স্কুল, হাই স্কুলিং, আমার কিন্তু বাড়ির আশেপাশে কিন্তু 90% কিন্তু হিন্দু। আমি যেখানে বসবাস করি, আমার বাড়ির আশেপাশে 90% হিন্দু। এখন হয়তো 90% নাই, কিন্তু আমি যখন প্রাইমারি স্কুলে পড়েছি, আমি 75, 80, 85-এ যখন দেখেছি, তখন কিন্তু 95% ছিল হিন্দু। কিন্তু এখনো পর্যন্ত আমি দেখি যে এই যে সমস্ত ঘটনাগুলো ঘটে, বা হিন্দুদেরকে যেভাবে দোষারোপ করা হয়, বা যে সমস্ত হত্যার ঘটনাগুলো ঘটে, এটি বাংলাদেশের কোনো হিন্দু সম্প্রদায় এই কাজটি করতে পারে বা এই কাজটি করে থাকতে পারে, এটা আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয় না। কারণ আমার বেড়ে ওঠা এবং আমার বাড়ির আশেপাশে, আমি আপনাকে কিন্তু আগেও বললাম যে 90 থেকে 95% কিন্তু হিন্দু। আর ফরিদপুরে যে ঘটনাটা ঘটেছে, সেখান থেকেও আমার বাড়ি কিন্তু খুব বেশি দূরে না। তো এখানে কি ঘটনা ঘটেছে বা কেন ঘটানো হয়েছে, এটার ভিতরে হয়তো অন্য কোনো রাজনৈতিক উদ্দেশ্য জড়িত থাকতে পারে। আপনি দেখেন, এই যে আমাদের আনোয়ারুল ইসলাম ভাই যে কথাটা বললেন যে আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই, কিন্তু এই অসাম্প্রদায়িক বাংলাদেশ হতে একটা গোষ্ঠী সবসময় বাধা দেয়। এটি আমি ওনার সাথে একমত যে এটি একটা গোষ্ঠী বাধা দেয়। এখন এই গোষ্ঠীটা কারা? আমি যেহেতু পুলিশ বাহিনীতে চাকরি করেছি, অনেকদিনই চাকরি করেছি, 28 বছর তদন্তের স্বার্থে করেছি। আমাদের সামনে যখন কোনো ঘটনা যখন আসে এবং আমাদেরকে যখন জিজ্ঞাসা করা হয়, আমরা কিন্তু ঘটনার পজিটিভ বিষয়টা আগে কিন্তু ভাবি না, আমরা কিন্তু ঘটনার নেগেটিভ বিষয়টা আগে চিন্তা করি, যে কেন এই ঘটনাটা ঘটেছে বা কি কারণে এই ঘটনাগুলো ঘটতে পারে। আমরা কিন্তু এই বিষয়গুলো দেখি, এবং আমার যে আগে যে দুইজন বিজ্ঞ আলোচক, ওনারা কিন্তু বললেন, এবং আমাদের আনোয়ার ইসলাম ভাইও কিন্তু বললেন যে আমাদের যে তদন্তগুলো সুষ্ঠুভাবে হয় না, এবং তদন্তগুলো অনেক সময় কিন্তু আলোর মুখ দেখে না। এবং আমাদের বাংলাদেশে 2টা বিষয় বা 2টা অর্গানাইজেশনে
সস্তা ইস্যু আছে। আপনি যদি পুলিশকে যদি কোনো ইস্যু ঘটে পুলিশের তদন্তের বিষয়ে যদি জিজ্ঞাসা করা হয়, তাহলে আপনি দেখবেন যে এটা তখন পুলিশের গতানুগতিক বক্তব্য যেটা তদন্ত চলছে এবং এটা তদন্তাধীন বিষয়, মানে পুরাপুরি তদন্ত করা ছাড়া মতামত দেওয়া যাবে না। আর আরেকটি হলো যে যদি কোনো ঘটনা আদালতে যায়, তাহলে দেখবেন আপনার ওখান থেকে বলা হবে যে এটা যেহেতু আদালতে চলমান, আদালতের বিষয়ে মন্তব্য করা যাবে না, আদালতের বিষয়ে মন্তব্য করলে আদালত অবমাননা হয়ে যাবে। এটি আমাদের বাংলাদেশের একটা নিত্য নৈমিত্তিক ঘটনা। আমাদের গোবিন্দ প্রামাণিক, উনি নিজেও একজন অ্যাডভোকেট, উনি যেটা বললেন যে আমাদের তদন্তর ক্ষেত্রে পুলিশের কিন্তু এই সক্ষমতা আছে, আমি মনে করি সক্ষমতা আছে 7 থেকে 10 দিনের ভিতর তদন্ত করে এটা চার্জশিট দেওয়া সম্ভব। এবং আমাদের যে প্রচলিত আইন ফৌজদারি কার্যবিধির 167 মানে 167 সেকশন 165 সাব ক্লাস 5, ওখানে কিন্তু আমরা তদন্তের ক্ষেত্রে ইনডাইরেক্টলি 120 দিনের কথা কিন্তু বলা আছে। কিন্তু আমাদের যখন এই ধরনের কোনো ঘটনা ঘটে যেখানে রাজনীতি ইনভলভ থাকে, যেখানে হিন্দু মুসলিম এই ধরনের গোলযোগ, যেখানে রাজনীতির সংশ্লিষ্টতা আছে, যেখানে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা পুলিশ কর্তৃক যখন ক্রস ফায়ার হয়, সেখানে এই যে আমি যে 3টি ঘটনা বা সিনারিওর কথা বললাম, এই 3টি ঘটনায় কিন্তু সরকারের ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট কিন্তু ইন্ধন থাকে এবং প্রশ্রয় থাকে। সরকারের ইন্ধন এবং প্রশ্রয় থাকার কারণে এই সমস্ত তদন্তগুলো সঠিকভাবে পুলিশ করতে পারে না, অথবা পুলিশ করার চেষ্টা করে না। সরকারের পক্ষ থেকে যেটা ইশারা করা হয় পুলিশ আসলে সেইগুলো করে থাকে। এই কারণে অ্যাডভোকেট গোবিন্দ প্রামাণিক যে সমস্ত ঘটনাগুলোর কথা বললেন, ওইগুলোর প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু অনেকগুলোর ক্ষেত্রে তদন্ত শেষ পর্যায়ে কিন্তু আসে নাই, অথবা আলোর মুখ দেখে নাই, অথবা তদন্ত শেষ হলেও যাদেরকে প্রকৃত অভিযুক্ত করার কথা তাদেরকে প্রকৃত অভিযুক্ত না করে দেখা যাচ্ছে যে অন্য লোকদেরকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে তাদেরকে অভিযুক্ত করে চার্জশিট প্রদান করা হয়। এটি গেল একটা। আরেকটা যে বিষয়টা হচ্ছে যে তাহলে এই ঘটনাটা কেন ঘটলো, আমরা যেটা দেখেছি, আমরা যে সোশ্যাল মিডিয়াতে আমরা যেটা দেখলাম সেটা হলো যে ওখানে চাঁদাবাজির ঘটনার কথা বলা হচ্ছে, যে ওখানে যে কাজটা হচ্ছিল যারা কন্ট্রাক্টর ছিল তাদের কাছে স্থানীয় যারা আওয়ামী নেতা তারা তাদের কাছে চাঁদা চেয়েছিল, তাদেরকে চাঁদা দেওয়া হয় নাই। কিন্তু চাঁদা দেওয়া হয় নাই এই কারণে মন্দিরের কাপড়ে আগুন দিবে এবং ইনস্ট্যান্টলি 2 জন লোককে হত্যা করা হবে, সেটা আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয়নি। তাহলে আপনি তো প্রশ্ন করতে পারেন তাহলে এই ঘটনা কেন ঘটেছে বা কেন ঘটনা ঘটলো। আমার কাছে যেটা মনে হয় যে 2টা ইস্যু এখানে সামনে আসতে পারে। একটা হচ্ছে বাংলাদেশের যে উপজেলা নির্বাচন, সেখানে কিন্তু মন্ত্রী মিনিস্টার বা এমপিদের আত্মীয় স্বজনও কিন্তু এই উপজেলা নির্বাচনের সাথে ইনভলভ হয়ে গিয়েছে এবং বিভিন্ন ধরনের ঘটনা গুলো ঘটছে। যেহেতু বিএনপি এবং জামাত উপজেলা নির্বাচনে আসবে না এই ঘোষণা দিয়েছে, যেহেতু বিএনপি এবং জামাত আসবে না তাহলে সেক্ষেত্রে অপোজিশন যে দলগুলো আছে 63টা দল তারাও নির্বাচনে আসবে না। তা যেহেতু এই 63টা দল যদি নির্বাচনে না আসে, তাহলে প্রকারান্তরে কিন্তু আওয়ামী লীগের ভিতর মারামারি হবে, খুনোখুনি হবে এবং অনেক কিলিং এর ঘটনা ঘটবে। আবার একইভাবে দেখেন পরশুদিন থেকে ভারতে লোকসভা নির্বাচনের প্রথম ধাপের নির্বাচন স্টার্ট হয়েছে। তাহলে এই 2টা ইস্যুকে সামনে এনে এটার আড়ালে কোন পক্ষ ভারতের পক্ষ থেকেও একটা বেনিফিট নেওয়ার চেষ্টা করা হতে পারে। আমাদের বাংলাদেশের আওয়ামী লীগে যারা এখন সরকারে আছে এদের পক্ষ থেকেও কিন্তু এই ইস্যু নিয়ে একটা বেনিফিট নেওয়া হতে পারে। দুঃখিত, জি আপনি কন্টিনিউ করেন। জি, আপনি যে ভিডিওটা দেখালেন এটা নিশ্চয়ই ভারতের ভিডিও। এখন যে ঘটনাটা ঘটেছে, দুইজন ভাই, আপন 2 ভাই, তাদের নাম হলো আশরাফুল আর একজন আরশাদুল। একজনের বয়স 15 এবং একজনের বয়স 18। তো তারা কিন্তু ওইখানে কাজ করছিল এবং তারা কিন্তু ডে লেবার। তারা মন্দিরের শাড়িতে আগুন লাগিয়ে দিবে, এটা কিন্তু কোনো পাগলেও কিন্তু বিশ্বাস করবে না।
তাহলে তাহলে এই শাড়িতে আগুন লাগালো কে? আমি যে কথাটা আপনাকে বলার চেষ্টা করলাম যে আমাদের বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও একটা অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করা হতে পারে মানুষের অ্যাটেনশন ডাইভার্ট করার জন্য। এবং ভারতের যেহেতু লোকসভা নির্বাচন স্টার্ট হয়েছে এবং আমাদের বাংলাদেশের সাথে কিন্তু 8টা মানে সরাসরি কিন্তু 8টা রাজ্য আছে তাদের। তাদের উত্তরে আছে সিকিম, আমাদের পূর্বে আছে 7টা রাজ্য এবং আমাদের পশ্চিমে আছে ওয়েস্ট বেঙ্গল। তাহলে যদি এখন যদি হিন্দু মুসলিম একটা কনফ্লিক্ট যদি সৃষ্টি করা যায়, তাহলে ওই যে বিজেপি যেহেতু তাদের হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করতে চায়, সেই ক্ষেত্রে হিন্দু ভোট পাওয়ার জন্য আমাদের বাংলাদেশের সাথে পার্শ্ববর্তী যে রাজ্যগুলো আছে এই রাজ্যগুলো হিন্দু সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে একটা হিন্দু মুসলিম একটা দাঙ্গা। बोलो भगवान रामचंद्र की जय। इधर आ। জি, হাসিনা আক্তার, আপনি আপনি যেমনটি বললেন, হুম জি আপনি যেমনটি বললেন যে আমি যে কথা বললাম যে ভারতে যে লোকসভা নির্বাচন হচ্ছে এটি একটা হিন্দু মুসলিম একটা কনফ্লিক্ট ঘটিয়ে, যেহেতু যেহেতু ভারতের গত পরশুদিন থেকে লোকসভা নির্বাচন শুরু হয়েছে, এটি ভারতের কোনো কারসাজি থাকলেও থাকতে পারে। এবং আমাদের বাংলাদেশে যেহেতু উপজেলা নির্বাচন শুরু হয়েছে এবং অলরেডি কনফ্লিক্ট স্টার্ট হয়েছে, এবং আমি আপনাকে যেমনটি বললাম যেহেতু 63টা দল নির্বাচনে আসছে না, তাহলে স্বভাবতই নিজেদের ভিতর মারামারি হবে। কোন দল হবে? আপনার নাম? আচ্ছা, আমি আসলে সেট আপ করতে যাই একটু সমস্যা হচ্ছিল। জি বলেন, সরি। না জি, আমি তো যে আমি যে আলোচনাটা করলাম যে এটি এটি 2জন লোক মারা গিয়েছে, এটি একটা দুঃখজনক বেদনাদায়ক ঘটনা, কিন্তু আমি এটিকে স্বাভাবিক ঘটনা হিসেবে ভাবছি না। এটির আড়ালে অবশ্যই একটা রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। সেই রাজনৈতিক উদ্দেশ্য আমি যেটা বললাম যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, আওয়ামী লীগের পক্ষ থেকে সামনে যে উপজেলা নির্বাচন যেটার ক্যাম্পেইন স্টার্ট হয়েছে, মারামারি শুরু হয়েছে, যেহেতু 63টা দল বিশেষ করে বিএনপি এবং জামাত নির্বাচনে আসছে না, তারা ঘোষণা দিয়েছে, তাহলে স্বভাবত বাকি 63টা দল নির্বাচনে আসবে না। তাহলে সেই ক্ষেত্রে তাদের ভিতর যে মারামারি এবং মন্ত্রী মিনিস্টার এমপি এবং আওয়ামী লীগের যারা ক্ষমতাবান তারা এই উপজেলা নির্বাচনে কোন দলের সাথে জড়িয়ে পড়েছে এবং জড়িয়ে পড়বে, কারণ ক্ষমতা কেউ ছাড় দিতে রাজি নয়। তো এটির কারণে একটা অ্যাটেনশন ডাইভার্ট বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগের পক্ষ থেকে থাকলেও থাকতে পারে। আর আরেকটা হচ্ছে আমি যেটা বললাম যে ইন্ডিয়ার যেহেতু গত পরশুদিন থেকে লোকসভা নির্বাচনে প্রথম ধাপের নির্বাচন শুরু হয়েছে, এটি যেহেতু আমাদের বাংলাদেশের সাথে 9টি রাজ্য ভারতের 9টি রাজ্য সরাসরি জড়িত, সেই ক্ষেত্রে হিন্দু মুসলিম সেন্টিমেন্ট কাজে লাগিয়ে বিজেপি যেহেতু হিন্দুত্ববাদী একটা দল এবং তারা হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করতে চায়, সেই ক্ষেত্রে তাদের ভোটার টানার কৌশল হিসেবে এটি এটি করছে কিনা সেটিও একটা তদন্তের বিবেচনা রাখে। কিন্তু সমস্যা হলো যে আপনি দেখেন এইরকম একটা ঘটনা ঘটলো আমাদের যারা প্রথম সারির যে সমস্ত মিডিয়াগুলো, সেই সমস্ত মিডিয়াতে কিন্তু কোনো নিউজ হয় নাই। আমরা কিন্তু এটা জানতে পেরেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তার মানে সরকারের পক্ষ থেকে কিন্তু এই জিনিসটা হাইড করা হয়েছে এবং চেপে দেওয়া হয়েছে এবং চেপে যেতে বাধ্য করা হয়েছে। সবচেয়ে খারাপ যে বিষয়টা হলো যে আপনি যখন সাংবাদিক বা প্রিন্ট মিডিয়া থেকে পুলিশের কাছে যখন জিজ্ঞাসা করা হবে, তখন তারা বলবে যে আমরা এটা যেহেতু তদন্তাধীন, আমরা তদন্ত করছি এবং তদন্ত করার পরে আমরা এই বিষয়ে বলতে পারবো। কিন্তু এরপরে দেখবেন কিছুদিন পরে 2, 4, 5, 7 দিন পরে দেখবেন আবার আরেকটা ঘটনার অবতারণা হবে। এবং আমরা আওয়ামী লীগের যে গত 15 বছরে যে রাজনীতি দেখছি এবং আওয়ামী নেতৃত্বের যে কৌশল, তারা একটা ঘটনা ঘটে যাওয়ার পরে তখন 1 সপ্তাহ পরে বা 15 দিন পরে আরেকটি ঘটনা আসে এবং ঘটনার উদ্রেক করে এবং 2, 4 দিন এটা নিয়ে হইচই হয়, তারপরে দেখবেন আস্তে আস্তে করে স্তীমিত হয়ে যায়। এই যে আপনি দেখেন এই ঘটনার পরপরই এডিসি কর্তৃক একটা কমিটি করা হয়েছে, তাকে 3 দিনের ভিতর রিপোর্ট দিতে বলা হয়েছে। কিন্তু এই 3 দিন পরে হয়তো ওনারা রিপোর্ট দিবেন, কিন্তু এই রিপোর্ট কিন্তু আমাদের পত্রপত্রিকায় আসবে না, প্রিন্ট মিডিয়াতে আসবে না, এবং আমরা কিন্তু জানতেও পারবো না যে আসলে কি ঘটনা ঘটেছে। আর যে ঘটনাটা ঘটেছে বা প্রকৃত যে ঘটনা সেটি হয়তো ওনারা সরকারের চাপে বা সরকারের ইন্ধনে বা সরকারের ইশারায়
ওনারাও প্রকৃত ঘটনা লিখতে পারবে কিনা সেটিও হয়তো আমাদেরকে অপেক্ষা করতে হবে।